জায়ানন্দিনী টেলিবাংলা থেকে আমি আছি সবরা জাহান জিরিন। আমাদের নতুন একটি প্রোগ্রাম প্রবাসের ইতিকথা নিয়ে। আজকে যিনি আমাদের প্রবাসী ইতিকথার অনুষ্ঠানের প্রথম অতিথি হিসেবে আছেন তিনি হচ্ছেন মুস্তাফিজুর রহমান। চলুন মুস্তাফিজুর রহমান স্যারের সাথে কথা বলে নিই। ওনার প্রবাস জীবনের অনেক গল্প আপনাদের সাথে করব আজকে। চলুন স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা আমাকে আজকে যে জন্য ডেকেছো এখানে, যে প্রবাসীর ইতিকথা বা গল্প, তাই এর জন্য আমি তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। কারণ বাইরে থাকি, যাই আসি, মাঝে মাঝে যাতায়াত হয়, এবং তোমাদের এই যে যার এই প্রতিষ্ঠান, তার সঙ্গে আমার দীর্ঘদিনের একটা সম্পর্ক আছে। আর এবারে আমি এসে যা দেখলাম যে এইখান থেকে তোমরা অনেক কাজ করছো, কাগজ বের করছো, মেয়েদেরকে নিয়ে কাগজ, ইংরেজিতে কাগজ হচ্ছে, এবং তোমরা একটা চ্যানেলও তোমরা চালু করেছো। আমার ভালো লেগেছে এটা। আর এতে একটা সুবিধা হয় যে যারা বাইরে থাকে এবং আসে, দেশে আসে, তারা যখন আসে তখন বিদেশে থাকার যে একটা অভিজ্ঞতা, ভালো খারাপ সব মিলিয়ে, আবার দেশে আসলে কেমন লাগে, ফিরে গেলে কেমন হয়, তা এটার একটা মোটামুটিভাবে যে আমি মনে করি যে একটা মিশ্র অনুভূতি, মিক্সড ফিলিং যেটাকে বলে, সেটা কিন্তু হয়তো তোমাদের যারা দর্শক, যারা শ্রোতা, তাদের অনেকের কাছে ভালো লাগতে পারে। অনেকের কাছে অনেক রকম প্রশ্ন থাকে। আমার সঙ্গে কথা বলে যে সেগুলো হবে তা না, কিন্তু তোমরা যখন এই প্রোগ্রামটা শুরু করেছো, আরও যারা আসবেন তাদের সঙ্গে আলাপ আলোচনা করে আমার মনে হয় যে অনেকের এই সমস্ত প্রশ্নের উত্তর তারা পেয়ে যাবে। এটা আমি মনে করি এটা খুবই ভালো একটা প্রচেষ্টা। আমি প্রথমেই তোমাদেরকে এর জন্য আমি অভিনন্দন জানাই, যেটা খুব ভালো একটা কাজ হচ্ছে। আপনাকেও স্যার অনেক অভিনন্দন, আমাদের অনুষ্ঠানে আপনি হাজির হয়েছেন, আমাদেরকে সময় দিয়েছেন তার জন্য। আমার সময় এখন দেশে এসছে, হ্যাঁ সময় আমাকে বেশ কয়েকদিন আগেই স্বামী সাহেব বলেছিলেন যে একটি অনুষ্ঠানে থাকতে। তা আগে আমি বলেছি হবে হবে, আমার একটু ব্যস্ততা ছিল, তা সেটা মোটামুটি আমি কাটিয়ে নিয়েছি। এখন আমার যাবার সময় হয়ে গেছে। তো উনি আমাকে বললেন, তা আমি ঠিক আছে একদিন যাই, গল্প করি, এটা এমন কিছু না, গল্প হবে, কথাবার্তা হবে। ভালো লাগছে, তোমাদেরকে দেখেও ভালো লাগছে। আমরা আমাদের অনুষ্ঠানের একদম শুরুতে আছি, সেই ক্ষেত্রে দর্শকদের উদ্দেশ্যে আপনি যদি আপনার ছোটবেলাটা কোথায় বেড়ে উঠেছেন, আপনার পড়াশোনাটা কোথায় শুরু হয় হাতে খড়ির, সেই আলোচনা দিয়ে আমরা শুরু করব। আমার হাতে খড়ি হয়, আমার বাবা ছিলেন একটা মফস্বল শহর বলবো না, একেবারেই অঞ্চলের উনি একটা দ্বিতীয় শ্রেণীর একটা কর্মকর্তা ছিলেন, সরকারি কর্মকর্তা ছিলেন। সেখানে আমি ক্লাস 2-তে 3-তে যখন পড়ি, আমার যতদূর মনে হয়, তখন আমাদের একটা পাঠশালা ছিল সেখানে। এটা হচ্ছে আপনার গ্রামের বাড়ি? আমি বলছি, আচ্ছা, আমার গ্রামের বাড়ি হচ্ছে আমার নিজের বাড়ি গাইবান্ধা। আমার গ্রামের বাড়ি গাইবান্ধা শহর থেকে 10 মাইল দূরে। আমি গাইবান্ধা শহরেই থাকি, আমরা গ্রামের বাড়িতে আমরা থাকি না, আমাদের বাড়িঘর আছে সেখানে এইটুকু। তখন আমরা ওই পাঠশালায় যখন আমি প্রথম আমার হাতে খড়ি হয়, আমাদের যে মাস্টার মশাই ছিলেন, আমার এখনও মনে আছে নাম, রাখাল মাস্টার। উনি আমাকে শেখালেন। আমি তখন একমাত্র, আমার বোন আরও ছোট, 2 বছরের আমার চেয়ে ছোট সে, এবং ওখানে শিখলাম। তারপর ওখান থেকে আমার ধারণা আমি ক্লাস 3 পর্যন্ত পড়েছি। তারপরে আমার বাবার বদলির চাকরি, অন্যখানে গেলেন, বিভিন্ন জায়গায় তখন আমরা হয়েছি। পরে আমি আমার স্কুলের আমার ম্যাট্রিক পরীক্ষা যেটা, এবং আমাদের সময় থেকে ওটা এসএসসি নাম হয়ে গেল, সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট, এবং আমি এসএসসি পরীক্ষা দিয়ে গাইবান্ধা থেকে 1963 সালে, যুদ্ধের আগে, যুদ্ধ তো 71 সালে, 63 সালে আমি পরীক্ষা দিলাম। এবং পরীক্ষার পরে আমি পড়াশোনা করতে গেলে আমি ঢাকায় গেলাম, ঢাকা কলেজে আমার কলেজ জীবন। সেখানে 1965 সালে আমি এইচএসসি যেটা বলে, ইন্টারমিডিয়েট, ওইটা পাশ করে আমি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হলাম, এবং আমি ইংরেজিতে পড়লাম।
আমার আব্বাও, উনিও, আমার বাবাও ইংরেজি ছাত্র ছিলেন। উনি ছিলেন কলকাতা ইউনিভার্সিটির ছাত্র। ওনার কলকাতা ঢাকা ইউনিভার্সিটি দুটো মানে মিশে আছেন। আর আমি ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, ওখান থেকে পাশ করলাম। ওখান করে পাশ করে আমি পরবর্তীতে আমার লেখাপড়া হয় ইন্ডিয়ার যাদবপুর ইউনিভার্সিটিতে ডক্টরাল কাজের জন্য। তারপরে আমি রিসার্চ কাজের জন্য আমি কেমব্রিজ ইউনিভার্সিটি, ইংল্যান্ডের কেমব্রিজের সঙ্গে আমি যুক্ত হই। সেখানে এটা অনেক পরে, এটা আমি চাকরি হওয়ার অনেকদিন পর। কারণ তখন আমি কলকাতা থেকে, আমি কিন্তু যখন কলকাতায় যাই তার আগেই কিন্তু আমি ইউনিভার্সিটিতে জয়েন করি। আমি রাজশাহীতে, আমি পড়াশোনা করলাম ঢাকায়, কিন্তু আমার চাকরি কিন্তু রাজশাহী ইউনিভার্সিটিতে। এবং রাজশাহী ইউনিভার্সিটিতে আমি প্রায় 23-24 বছর ওখানে আমি পড়িয়েছি। তারপরে ওখান থেকে আমাকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, ওইখানে আমাকে ডিন হিসেবে নিয়ে আসলো। তারপরে ওখান থেকে আমার কাজ শেষ হয়ে যাওয়ার পরে আমার চাকরি, আমি রিটায়ার করি ওখান থেকে। তারপরে আমাকে তখন যে গভর্নমেন্ট আমাকে তখন একটা ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর করলেন, সেটা 4 বছর আমি কাজ করেছি। তারপরে আর একটা ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর করলেন, সেটাও কাজ করেছি। তারপরে আরও অফার এসছে। এর ভিতরে আমার কানাডাতে আমার ছেলে থাকে ওখানে, যাতায়াতের সূত্রে আমার ওখানকার আমি নাগরিকত্ব লাভ করি, সিটিজেনশিপ পেয়ে যাই। এবং আমার মানে পারিবারিক কারণে আর আমাকে চাকরি বাকরি করতে দেওয়া হয় না। আর সবাই বলছে যে বয়স হয়ে গেছে, আমি অবশ্য ফিল করি না যে বয়স হয়েছে, কিন্তু ওই যেমন আমার এই 4-5 মাস আগে আমার দুটো ইউনিভার্সিটি, ইন্ডিয়ান দুটো ইউনিভার্সিটি আমার ওরা আমন্ত্রণ করে জানিয়েছে 1 বছর করে ভিজিটিং প্রফেসর হিসেবে কাজ করতে। কিন্তু এই দুই দেশে একটু সম্পর্কের কারণে আমাদের দেশে এবং কানাডার সঙ্গেও ওদের একটা সম্পর্ক খারাপ হলো। এই জন্য আমি এই মুহূর্তে নিতে পারলাম না, গ্রহণ করতে পারলাম না। তো এই হচ্ছে আমার। আর আরও কিছু যদি জানতো এর সঙ্গে আমি আমার পারিবারিক কথাটাও বলি। আমি বিয়ে করেছি, অনেক আগেই বিয়ে করেছি। স্বাভাবিক। হ্যাঁ, আমি বিয়ে করেছি 26 বছর বয়সে। আমার স্ত্রী, উনি চাকরি করতেন, উনিও রিটায়ার করেছেন। এখন আমরা কেউ কিছু করি না, আমরা দুজন জাস্ট ঘুরে বেড়াই। এটাই সব থেকে জীবনের আসল লক্ষ্য হওয়া উচিত। কারণ একটা সময় পরে আমরা তো চাকরি বাকরি স্যার সবসময় করি, জীবনকে একটু সময় দেওয়া উচিত। স্যার, আপনি বললেন যে আপনার ঢাকা কলেজে কলেজটা পড়া হয় 65-এ পাশ করলাম। আচ্ছা স্যার, আপনি তো তাহলে মুক্তিযুদ্ধটা দেখেছেন, আপনার মুক্তিযুদ্ধের অভিজ্ঞতাটা বলেন। আমি যখন মুক্তিযুদ্ধ, আমি তখন রাজশাহীতে। মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেল তখন আমার যতদূর মনে হয় আমি মার্চ মাসে তো ওই বঙ্গবন্ধুর তো ওই ইয়েতে ভাষণ দিলেন। তারপরে পরবর্তীতে আমি ইয়েতে চলে গেলাম, আমি গাইবান্ধা চলে গেলাম। কেন দেখি সব লোকজন চলে যাচ্ছে, ইয়ে করছে, আমি চলে গেলাম। ওখানে যে আমি থাকলাম। কিছুদিন পরে পাকিস্তান আর্মি সব এসে ঘুরলো, ক্যাম্প করলো, এবং আমি তখন আমার গ্রামের বাড়িতে চলে গেলাম। গ্রামের বাড়িতে গেলাম এবং আমাদের গ্রামের বাড়িতে কিন্তু বেশ যাতায়াতের সুবিধা ছিল অনেক। এই জন্য একদিন আমি গ্রামে থাকতেই একদিন আমার আব্বা তখন ছিলেন না, উনি তখন চাকরিতে ছিলেন, উনি তখন বগুড়ায় তার পোস্টিং ছিল। তখন যেটা হলো যে একদিন সকালে একজন এসে খবর দিল যে আমাদের গ্রামের ওখানে একটা থানা, আমাদের থানার নাম হচ্ছে ফুলছড়ি থানা, ওখানকার যে এক আর্মির যে ইয়ে ছিল মেজর, উনি খবর পাঠালেন যে ওনারা ঘুরতে এসেছিলেন। তা আমার তখন, আমি যখন MA পাশ করি, পরীক্ষা পাশ করার পর আমার আব্বা আমাকে একটা গাড়ি উপহার দিয়েছিলেন। আমার গাড়িটার রং ছিল বেশ লাল, মেরুন কালার। তো উনি একদিন এসে বলছেন, এই গাড়ি দেখেছেন, এই গাড়ি কার খবরটা নিয়ে পরে লোক এসে বলছে যে গাড়িটা তাদের দরকার, এবং তারা গাড়িটা নিয়ে গেল কোনো কিছু ছাড়া। হ্যাঁ, গাড়িটা নিয়ে গেল, পছন্দ হয়ে গেল, হ্যাঁ গাড়িটা নিয়ে গেল, তাদের কাজে লাগবে, পরে ফেরত দেবে। তা আমি তো ওইভাবে থাকলাম।
তার কিছুদিন পরে আমি দেখলাম যে লোকজনের কাছ থেকে যে খবর পেলাম যে লোকজনকে ধরে নিয়ে যাচ্ছে থানায়, অনেকে মারছে, এবং এই ব্যাপারে আমার একটা খুব খারাপ অভিজ্ঞতা, খুব দুঃখের একটা অভিজ্ঞতা আছে। যে আমি একবার থানায় গিয়েছিলাম ওই গাড়ির ব্যাপারে কথা বলতে, তো যে দেখে যে আমি এখন বলবো না, এক মধ্যবয়সী একজন লোক, গ্রামের লোক। আপনি তো তখন একদম টকবগে যুবক। হ্যাঁ, তখন আমি বিয়েও করিনি। সেই থানার পাশে একটা জায়গায় সে মাটি খুঁড়ছে, আমি দেখ ঠিক আছে, অনেকখানি খোঁড়া হয়ে গেছে, কিন্তু আমি যার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম উনি ছিলেন না। আমি ফিরে আসছি, পরের দিন আবার গেছি। তা পরের দিন যে ওখানে যে একজন আমাদের এই বাঙালি একজন যে কনস্টেবল তাই মনে যাচ্ছে কালকে দেখলাম এখানে, এটা আমার বিরুদ্ধেই কেন জানি এই প্রশ্নটা এসেছিল যে আচ্ছা ওর কি, ওই লোককে এখানে কি হলো। তা সে আমাকে উত্তর দিয়েছিল যে ও তো ওইখানে শুয়ে আছে এখন, মানে তাকে দিয়ে তার কবরটা খুঁড়িয়ে ওখানে দাঁড় করিয়ে গুলি করে ওইখানে তাকে মেরে ফেলেছে। তো এটা আমি মানে আমি এখন আমি ভুলতে পারি না ওইটা। তার জায়গায় আসলাম পরে, এবং তারপরেই আমি আমার ছোট বোনের বিয়ে হয়েছিল ওর যে গ্রামের বাড়ি। আমার বোন তখন তার হাজবেন্ড আমার ভগ্নিপতি আর্মিতে ছিলেন, তারা তখন পাকিস্তানে আটকে পড়ে আছে। তা আমার বোনের শ্বশুর বাড়ি হচ্ছে আমাদের গ্রামের বাড়ি থেকে আরো 10 মাইল, এবং এত ভিতরে যে ওখানে কেউ যেতে পারবে না, ওটা পায়ে হেঁটে যাওয়ারও উপক্রম না। তা আমরা ভাবলাম যে ওইটা হচ্ছে ভালো জায়গায়, ওইখানে যাই, আমরা ওখানে লুকিয়ে থাকি। তারপরে থাকলাম, এবং এর ভিতরে আমরা মাঝে মাঝে সাইকেলে করে আমার শহরে বাড়িতে আসতাম যেতাম, দেখতাম কেউ থাকে না বাড়িতে, বাড়িতে অরক্ষিত অবস্থায়। এই করতে করতে তো কেটে গেল। তারপরে যখন জানতে পারলেন যে আমাদের দেশ স্বাধীন হয়ে গেল, পাকিস্তানিরা সবাই হচ্ছে সারেন্ডার করেছে, তখনকার অনুভূতি? আচ্ছা, আমি সেদিন আমার মনে আছে, আমি সেদিন গাইবান্ধা আমি এসছি, এসে আমি বাড়িতে ছিলাম। আমি আমার আম্মা ছিলেন আমার সঙ্গে, আমার ছোট ভাইও ছিল বোধহয়। আমার ভাই তখন ক্যাডেট কলেজে পড়ে, এক ভাই ও ছিল, দুটো ভাই ছিল ক্যাডেট কলেজে তখন, ওরা ছিল। আমার মামা ছিলেন একজন, উনি আবার সাংঘাতিক ওই যে তখন একটা রেডিওতে একটা প্রোগ্রাম হতো, এটা প্রোগ্রামটা ভুলে গেলাম আমি, এই মুক্তিযুদ্ধের উপরে এই সমস্ত ইয়ে করতো আর কি। আমরা রেগুলারলি শুনতাম ওইটা, ওই রাত্রে অন্ধকারে ইয়ে করে। এবং সবচেয়ে মজা হতো যে ওই সময় কিন্তু আমাদের আমার বাড়ির ভেতরে ট্রেঞ্চ করেছিলাম আমরা। ওই রাত্রিতে কোনো রকম ইয়েটি হলে আমরা ট্রেঞ্চে যেয়ে লুকিয়ে থাকতাম। তা ওখানে ওই ট্রেঞ্চের ভিতরে আমার মনে আছে, বাই দিস টাইম আমার বোন চলে এসছে। মানে তাকে একটা ব্যাচ এসেছিল, সি কেম ব্যাক। আমার ভগ্নিপতি আটকে ছিলেন পাকিস্তানে, আমার বোনটা চলে আসলো, এবং আমার যে ভাগ্নে, শিশু একেবারে, তো সে ওই ট্রেঞ্চে, আমার বোনও ছিল ওখানে, ওই ট্রেঞ্চে যে মাটি খেত, তো বাচ্চা আমার সেই ভাগ্নে এখন এই গ্রামীণ ফোনের এই রিজিয়নের, সাউথ এশিয়ান রিজিয়নের সে চিফ কর্পোরেট অফিসার। সে তা ওই সেদিনকে আমি ওকে বললাম যে তোমার মনে আছে, তুমি ও তো মনে থাকার কথা না যে মাটি খেত ওর ভিতরে। তো এই স্মৃতিগুলো মনে আছে আমার। আর তারপরের দিন আমার মনে আছে যে যখন লিবারেশন হয়ে গেল, আমরা বাইরে আসলাম, সেই ইন্ডিয়ান আর্মি তখন আমাদের ওইখানে যে বর্ডারটা ছিল, গোবিন্দগঞ্জ একটা জায়গা হতে ঘোড়াঘাট, ওই দিক দিয়ে ইন্ডিয়ান আর্মি আসলো, এসে ট্যাঙ্ক নিয়ে ঢুকলাম, আমাদের বাড়ির সামনে দিয়ে ট্যাঙ্ক গেল, এবং আমরা তাকে খুব ইয়ে করলাম। ওটা অন্য একটা অনুভূতি আর কি। এটা স্যার, এই যে আপনি হচ্ছে ৭১-এর স্বাধীনতা দেখলেন, তারপরে হচ্ছে আমাদের যখন ২৪-এ গত বছর একটা ভালো চেঞ্জ আসলো, যেটা হচ্ছে আমাদের ইউথরা করেছে, এই দুটার মধ্যে আপনি পার্থক্য কেমন পান? যে আবার নতুন করে দেশের মধ্যে কিছু একটা চেঞ্জ হচ্ছে, এরকম কিছু? না, আমি যেটা কিংবা আন্দোলন চলাকালীন মনে হয়েছিল, আমি তখন কানাডাতে, আমি ওখান থেকে দেখলাম যে এই কাণ্ডগুলো হচ্ছে, তখন আমি ভেবেছি যে হ্যাঁ,
আমি যে প্রথম দিকে আমার খুব একটা বিশ্বাস হয়নি যে এইভাবে সরকারের কিংবা এই আন্দোলনটা যে এত দূর আসবে সেটাও কেউ আমার ধারণা ছিল। তখন তো আমরা ফলো করতাম খবর, যেগুলো দেখতাম যে বৈষম্য বিরোধী আন্দোলন, ওদের একটাই মাত্র ম্যান্ডেট ছিল, হ্যাঁ সেইটা। তারপর আমি যে এটা হয়তো হয়ে যাবে, এটা হয়ে গেলে হয়ে গেল, কিন্তু এর সঙ্গে যে সরকার পতন হবে এবং এর সঙ্গে যে আরো অন্য কিছু যুক্ত থাকতে পারে এটা নিয়ে আমরা কোনো ভাবিনি আসলে। এটা হয়ে গেছে। আমার খারাপ লেগেছে যেটা সত্যি কথা বলতে, যে যারা অন্যায় করেছে, অনাচার করেছে, লুটপাট করেছে, তাদের শাস্তি হতে হবে, তার বিচার হতে হবে। কিন্তু আমাদের দেশে কিছু যে ঘর বাড়ি ভাঙা হয়েছে, অনেকের বাড়িতে আগুন হয়েছে, এটা হয়তো হয়ে যায়, হ্যাঁ হয়ে যায়, এটার জন্য খারাপ লেগেছে, মন খারাপ হয়েছে আর কি, এইটাই। স্যার, আপনার যে দীর্ঘ প্রবাস জীবন, আপনি ধরেন আপনি যেহেতু যুদ্ধে ছিলেন, আমার মনে হয় আপনি দেশের খুব কাছে ছিলেন, তাই না? আমি তখন দেশেই তো, আমি দেশে একদম। তো সেই থেকে আপনি যখন দেশ থেকে মানে গিয়ে প্রবাসে মানে থাকা শুরু করলেন কিংবা ওখানকার সিটিজেনশিপ পেলেন, তখন আপনার কেমন ফিল হচ্ছে? আমার প্রথম আমি অভিজ্ঞতা বলি যে আমি যখন যখন আমাদের যে শপথ গ্রহণ হয় একটা, আপনি কখন চিন্তা করলেন যে না, আমাকে এখন আমি এখন বাহিরে যাব কিংবা বাহিরে সেটেলমেন্ট? আমি বাইরে থাকার কথা কোনোদিন ভাবিনি, এখনো ভাবি না, যে জন্য আমি সবসময় আসি। আমার এক ছেলে এক মেয়ে। আমার মেয়ে ও ইংরেজি ছাত্রী ছিল, ও কানাডাতে সে পড়াশোনা করেছে। ও আবার ওখানেই তার একটা দুরারোগ্য ব্যাধিতে সে চলে গেল, তাকে আমরা রাখতে পারিনি। তারপরে আমার মনটা একটু হয়েছে যে আমার ছেলে, একমাত্র ছেলে, একটু বেশি করে থাকি, যে থাকতাম। কিন্তু যেটা হয়েছে যে একেবারে যে থাকবো এটা আমি কখনোই ভাবিনি। কিন্তু রিসেন্টলি আমি এখন দেশে এসে আমি যেটা দেখলাম তাতে আমি বলবো না যে আমি খুব আশাবাদী। আমি চাই দেশের ভালো হোক, আমি চাই মানুষকে ভালোবাসুক, আমি চাই যে সাধারণ মানুষ জন্য খেয়ে পরে বাঁচে। কিন্তু আমি দেখলাম যে অনেক দাম জিনিসপত্র বেড়েছে, অনেকে কিনতে পারে না, কিছু করতে পারে না। আমি এর ভিতরে আমার গাইবান্ধা শহরে গিয়েছি, আমার গ্রামের বাড়িতেও গেছি, এবং সেখানে যে আমি দেখলাম যে মানুষের যে সমস্ত দৈনন্দিন জিনিস জীবন, হ্যাঁ, সেখানে তারা যে খুব ভালো আছে আমি বলবো না। আমি চাই তারা ভালো থাকুক। এখন যে সরকারই আসুক, দেশের যে পরিবর্তনই হোক, এই পরিবর্তনের সঙ্গে সঙ্গে যদি মানুষের ভাগ্যের উন্নতি না হয়, তাহলে তো সেই পরিবর্তনের অর্থহীন হয়ে যায়। একদম, এটা আমার তাই ধারণা। আপনি স্যার যেহেতু আপনি প্রবাসে থাকেন এখন, হ্যাঁ আসা যাওয়া হয়, কিন্তু যেহেতু থাকেন, আমাদের দেশের মানে আমাদের মুসলিম ধর্মের সব থেকে বড় দুটো উৎসব হচ্ছে ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা। ওই দেশে কিভাবে পালন হয়? ওইখানে আমরা খুব ভালোভাবে পালন করি। ওখানে আমি কানাডায় থাকি। কানাডায় কিন্তু ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা ঈদের সময় ছুটি থাকে। আচ্ছা, ছুটি থাকে হচ্ছে যারা মানে ইসলাম ধর্মাবলম্বী, তাদের ছুটি থাকে। ইচ্ছে করলে তারা, এবং ওই যে তারা কাজও করতে পারে। অনেকে থাকে ওখানে তো ছুটির ব্যাপারে, হ্যাঁ, ওখানে তো ছুটির ব্যাপারটা এমন যে ওদের বছরে আমাদের দেশের মতো ছুটিটা নয়, ওখানে অন্য ধরনভাবে ওরা ফলো করে। ওরা ছুটি নষ্ট করতে চায় না, কেন ওরা ছুটিটা এমনভাবে রাখতে চায় যে ওরা এক সময় হয়তো ক্রিসমাসের সময় কয়েকটা দিন বেশি ছুটি নিয়ে ওরা ঘুরতে যায়, বা যখন এই বিশেষ করে জুলাই আগস্টে যখন স্কুল কলেজের সেশন হয়ে যায়, বাচ্চাদের স্কুল বন্ধ হয়ে যায়, তারা সকলে মিলে বেড়াতে যায়। তা কিন্তু ওইখানে যদি ইচ্ছে করে কেউ, অনেকেই, যেটা আমি দেখেছি যে আমার ছেলে যেমন সে ছুটি নেয়, কিন্তু অনেকে আমি দেখেছি যে তারা হয়তো আসলো সকালবেলায় নামাজের পরে, হয়তো যেটা আমরা বেড়াতে আসলো, খেতে তারা চলে গেল কি যে না, যে একটু অফিসেই যাব। অফিসে যে ওদের তাহলে ছুটিটা নষ্ট হয় না, কিন্তু ওই যে নামাজের সময়টা বা সকাল থেকে, এটা গভর্নমেন্ট বলেই দেয় যে ইউ ক্যান টেক দ্য অ্যাডভান্টেজ অফ দিস থিং, কোনো অসুবিধা নেই। আর কুরবানির ঈদটা কিভাবে? আচ্ছা, কোরবানির ঈদটা ওখানে আমরা যে কোরবানিটা আমরা ওখানে কিছু জায়গা আছে, তারা ইনভাইট করে যে
কেউ যদি কোরবানি দিতে চাও তাহলে তোমরা আমাদের সঙ্গে দিতে পারো। ওরাই অ্যারেঞ্জ করে, কিন্তু ওখানে ইচ্ছে করে তো সব প্রাণী তো কোরবানি দেওয়া যায় না, ওখানে ওদের নিজস্ব জায়গা আছে, ওরা সেটা করে দেয়। এবং পরে কোরবানি হয়ে গেলে ওরা আবার ওরা ফোন করে যে আমরা হয়ে গেছে, তোমরা তোমাদের যে কোরবানির ইয়েটা নিয়ে যাও। আমি স্যার এই যে আপনি বাহিরে থাকেন কিংবা আপনি তো লেখালেখি কিংবা পড়াশোনার সাথে জড়িত, হ্যাঁ পড়াশোনার সঙ্গে সেই ক্ষেত্রে প্রবাস জীবনের সাহিত্য চর্চা, সেটা ইংরেজি সাহিত্য চর্চা হোক কিংবা বাংলা সাহিত্য চর্চা হোক, প্রবাস জীবনে এই সাহিত্য চর্চাটা কিভাবে আপনারা? আমি ওখানে যাওয়ার পরে যেটা, আমি যে শহরে থাকি সেখানে খুব সাহিত্য চর্চা হয় না, আমি যেটা যতদূর জানি আমি, কিন্তু ওখানে এই সাংস্কৃতিক অনুষ্ঠান সমস্ত হয়, এবং এ সমস্ত মূলত আয়োজন করে বিভিন্ন ক্লাব না, ওখানে একটা অ্যাসোসিয়েশন আছে তারা করে, কিন্তু তারা মূলত মানে অমুসলিম আমি বলবো। তারা ভালো, তারা সব কিছু করছে, আমরা সেখানে যাচ্ছি, আমরা করছি, কিন্তু যেমন গান বাজনার অনুষ্ঠান, কোনো সঙ্গীতান অনুষ্ঠান, এটা কিন্তু অর্গানাইজ করে তারাই। এই কিছুদিন আগে এই আমাদের দেশের ঢাকার একজন গান গায় ভদ্রলোক বাপ্পা মজুমদার কি নাম, উনি ক্যালগারিতে গেলেন। তা ওখানে আমার ছেলে বললো যে বাবা তুমি যাবে নাকি? আমি যাবি না, আমি যাবো না, আমি গান বাজনা পছন্দ করি, কিন্তু আমি সব গানে আমি ভক্ত না, আমার কিছু নিজের আছে। তা ও গেল, এবং সেখানে দেখলাম যে প্রচুর লোকজন, কিন্তু এগুলো অর্গানাইজ করে যারা, তারা কিন্তু মোটামুটিভাবে তাদের শিকড় কিন্তু বাংলাদেশের সঙ্গে নয়, তাদের শিকড় কলকাতার সঙ্গে। আচ্ছা, আমি এই জিনিসটা বলতে চাই আর কি। এবং বাংলাদেশের যারা আছে তাদের অ্যাসোসিয়েশন আছে একটা আলাদা, বাংলাদেশ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন একটা আছে, বিশেষ করে বুয়েটের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির ছাত্রদের, ওখানে কিন্তু প্রচুর বুয়েটের ছাত্র, মানে কি এখনো পড়াশোনা করছে, কিন্তু ওখানে সেটেলড হয়েছে এমনও আছে, মানে বহু হয়তো 15-20 বছর ধরে তারা আছে, তারও আগে থেকে আছে। এবং তারা কিন্তু এইরকম সঙ্গীতানুষ্ঠান বা তারা সে আলোচনা করে না, তারা পিকনিক করে, একটা বনভোজন করলো এখানে, হ্যাঁ ওই পিকনিক বলতে একটা পার্কে গেল, পার্কে যে ওখানকার তো অন্যরকম সিস্টেম, পার্ক থেকে সবকিছু ব্যবস্থা করে, এইভাবে তারা করে। তবে আমি বেশ কয়েকবার আমি ওদের সঙ্গে অ্যাটেন্ড করেছি এবং ভালো লেগেছে, অনেকের সঙ্গে দেখা হয়েছে, কথাবার্তা হচ্ছে, আর কম বয়সী ছেলেমেয়েরা যারা, তাদের ভালো লাগে, খারাপ লাগে না, কিন্তু একটা একাকিত্ব বোধ করি, একঘেয়েমি আছে, কেননা আমার তো নিজের সেইভাবে করার কিছু নাই। আমি যে চাইলে করতে পারতাম না তা না, কিন্তু করা হয়নি, এবং আমাকে সকলেই মনে করি অনেক চাকরি করেছি, আর চাকরি করার দরকার নেই। স্যার, আপনি যখন বাহিরে থাকেন, দেশের কোন খাবারটার প্রতি আপনার মানে টান হয় যে এই খাবারটা এখন হলে খুব ভালো হতো? আচ্ছা, আমি খাওয়ার ব্যাপারে আমার খুব একটা নেই, আমি অনেক কিছু খাই না, মানে একটা পছন্দের খাবার আছে না যেটা নিজের দেশেই অন্যরকম থাকে? যেমন আমি ঢাকায় এলে আমি প্রথমেই যেটা বলি এসেই, যে তোমরা ভালো করে একটু ঝাল দিয়ে আলু ভর্তা করো, ঝাল দিয়ে ডাল করো, একটু যেটাকে বলে, মানে কলকাতায় যেটাকে বলে যে ঘিয়ে ভাত, ও একটু ঘি দিয়ে আলু ভর্তাটা ডাল, আমি ওটা খুব পছন্দ করি। আর এমনি ওখানে আমি মাছ মাংস খাই না, কারণ যে আমি দেশি মুরগি ছাড়া খাই না, ওখানে সমস্ত ফার্মের বড় বড় মুরগি আমি খাই না। আর আমি ওখানে বিফ আমি কখনোই খাই না, এখানেও খাই না। আর আমি এখানে দেশে এলে মাটনটা খাই, ওখানে খাই না, কারণ ওখানে মাটন বলে কিছু নেই, ওখানে ল্যাম্ব। আচ্ছা, ওখানে ল্যাম্ব, আমি তো খাই না ওটা। এই আমার খাওয়ার অসুবিধা নাই, আমার একটু ভাত হলেই হয়ে যায়, আমার কিছু লাগে না। আর কেমন, বেশ কয়েক বছর আগে টরন্টোতে একটা বেঙ্গলি লিটারেরি রিসোর্স সেন্টার নামে একটা সেন্টার হয়েছে টরন্টোতে। ওরা কিন্তু মাঝে মাঝে কানাডার যারা আমাদের দেশের, খালি ওরা কলকাতার লোকদেরও ডাকে, অনেকেই ডাকে, কিন্তু মূলত আমাদের দেশের যারা ছেলেমেয়েরা বা ওখানে যারা আছে তাদের লেখালেখিগুলোকে তারা প্রমোট করে, তারা বই বের করে, জার্নাল বের করে।
এবং এর ভিতরে কয়েকজনের আমি আমি জানি যে ওখানে একজন ভদ্রলোক আছেন সুব্রত নামে, সুব্রত কুমার দাস বোধহয়, তা উনি অনুবাদ কাজ করেন। এই কাজে যেটা হয়েছে যে উনি অনুবাদ করেন এবং অনুবাদের সঙ্গে তিনি ওখানকার লোকজনের সঙ্গে আমাদের বাংলাদেশের আমাদের যে বাংলাদেশের সাহিত্য এই সম্পর্কে উনি একটা পরিচয় দেওয়ার চেষ্টা করেন। আর ওখানে আরেকজন ভদ্রলোক আছেন, উনি খুব বেশি দিন হলো যাননি। উনি আমার ধারণা উনি গেছেন বোধহয় 15-20 বছর আগে। নিয়ামত ইমাম, ওনার একটা বই দ্য ব্ল্যাক কোট, বইটা একটা পলিটিক্যাল স্যাটায়ার, এটা পেঙ্গুইন পাবলিশ করেছে। মানে ভাবা যায় না যে পেঙ্গুইন কিন্তু যখন পাবলিশ করে মনে হয় এটা খুব উঁচু দরের বই। পেঙ্গুইনে পাবলিশ করেছে এবং এই ব্ল্যাক কোট এটা হচ্ছে আমাদের যে দেশের যে শেখ মুজিবুর রহমান তাকে নিয়ে, তার প্রতি একটা স্যাটায়ার ধর্মী এই বইটা, ওই উপন্যাসটা। এটা কি বাংলাদেশে আমাদের মানে বাংলাদেশে যে পেঙ্গুইন ইয়েটা আছে, বাংলাদেশে পেঙ্গুইন নাই না, বাংলাদেশের ফ্রেন্ডস বুক কর্নার একটা শপ আছে, সেটা হচ্ছে আপনার নীলক্ষেত ফ্রেন্ডস বুক কর্নার। ওখানে ইংরেজি সাহিত্যের যত বই থাকতে পারে, আমি জানি না ওখানে আছে কিনা। তা এখন এই বইটা এই যে ব্ল্যাক কোট, এই ব্ল্যাক কোটটাতে শেখ মুজিব যে কোটটা পড়তে, এটা নিয়ে একটা ব্যঙ্গাত্মক যে শেখ মুজিবের কাছে, মানে এই বইটা, এই উপন্যাসের নায়ক হচ্ছে একজন জার্নালিস্ট, একজন সাংবাদিক, খালিদ বিশ্বাস কি খলিল বিশ্বাস। তিনি, তার ন্যারেশনে হচ্ছে, তার সঙ্গে অনেকে দেখা হলো এবং তিনি যে আগে যে ৭১-এর যে মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধে উনি যেভাবে আদর্শ অনুপ্রাণিত হয়েছিলেন, উনি পরে দেখলেন যে পরবর্তী সময়ে ৭২ সালের পরে নষ্ট হয়ে যাচ্ছে, ডিসলিউশন হয়ে গেলেন উনি, মানুষের সব দিক দিয়ে মানুষের একটা মানে ডিগ্রেডেন্স শুরু হয়ে গেল। তা এইটা তাকে খুব ব্যথিত করলো। উনি একজনকে পেলেন, তার নাম বোধহয় নূর হোসেন, তাকে নিয়ে তিনি, এবং নূর হোসেন কিন্তু ওই আমাদের শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধুর যে 21শে মার্চ 7ই মার্চের যে বক্তৃতা, সে নকল করে বলতে পারতো। তাকে নিয়ে সেই বিভিন্নখানে ঘুরে বেড়ায় মানুষকে অনুপ্রাণিত করার জন্য। অসাধারণ বই, আমার কাছে খুব ভালো লেগেছে বইটা, এবং আমি মনে করি যে পেঙ্গুইন পাবলিশ করেছে এবং এই বইটা কিন্তু কানাডার খুব বড় একটা সাহিত্য পুরস্কার পেয়েছে। এই বইটা আমার খুব মানে আমার মনে দাগ কেটেছে। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে লেখক জন্মেছে ৭১ সালে, অথচ তার কিন্তু সব কিছুই শোনা, সে নিজে মুক্তিযুদ্ধ দেখেনি এবং ৭২ সালের পরে যে সমস্ত অনাচার হয়েছে এই দেশে, সেগুলোর সঙ্গে সে তার কোন রকম সে তখন শিশু, পড়েছে। কিন্তু আমার কথা হচ্ছে যে আমি একজন মানে সাহিত্যের ছাত্র হিসেবে আমি এটা বলতে চাই যে শুনে লেখা আর দেখে লেখা এর ভিতরে পার্থক্য আছে অনেক। এবং আমি বলবো না যে বইটা ভালো হয়েছে, সেখানে খারাপ দিকটা আছে, ভালো দিকও আছে। মানুষের যে প্রতিটি মানুষের যে একটা মানুষের যে একজন কি বলে যে সে দেশপ্রেমে উদ্বুদ্ধ, সেই মানুষেরও তার ট্রান্সফরমেশন হচ্ছে, সেও কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। তো এইগুলো কিভাবে হচ্ছে, এটা আমি বলবো একটা সোশিও সাইকোলজিক্যাল উপন্যাস আমি বলে আমি মনে করবো। এটা আমার কাছে বইটা আই লাইক দ্য বুক। এরকম ধরনের চেষ্টা হচ্ছে। আরো বেশ কিছু লেখক ওখানে আছে। এইভাবে তো এত আলোচনা করা সম্ভব নয়। যেমন ওখানে একজন এক মহিলা আছেন, নাহার মনিকা, উনি গল্প লেখেন, উপন্যাস লেখেন, ওনার কবিতা লেখেন। আমি সম্ভবত ওনার নাম শুনেছি, এখন মনে পড়ছে। আচ্ছা, নাহার মনিকা, ওনার একটা আছে চাঁদপুরের, ওনার বাড়ি চাঁদপুরে মনে হয়। উনি চাঁদপুরের উপর নিয়ে উনি কবিতার বই লিখেছেন। উনি উপন্যাসও লেখেন, গল্প লেখেন, কিন্তু ওইটা
আমার কাছে ভালো লেগেছে এই জন্য যে উনি খুব মানে স্মৃতি কাতর হয়ে পড়েন। তার কবিতা পড়লেই মনে হয় যে চাঁদপুরে তার সেই যে জীবনযাপন মানুষের সেগুলো তাকে তাড়িত করে। তো এই জিনিসগুলো আছে। এখন সমস্যা যেটা হয় যে আমাদের দেশের যারা বাংলাদেশি আমি বলবো যারা বিদেশে এই সাহিত্য চর্চা করে তারা কিন্তু অনেক সমস্যায় ভোগে। প্রথম সমস্যা যেটা হচ্ছে যে প্রথমেই যেটা আমি মনে করি যে সেটা হচ্ছে যে আমি একটা জায়গা থেকে আমি উপরে গেলাম আরেকটা জায়গায় বসলাম, মাইকেল মধুসূদন দত্ত যেটা ওরকম যেটা করেছে। তারপরে যেটা হয় যে তাদের ভিতরে একটা লোনলিনেস ফিল করে, একটা আনসার্টেন অনিশ্চয়তা ফিল করে যে আমি এখানে আমি কি, আমার পরিচয় কি, আমার তো পরিচয় কিছু নাই। তো আমি এখানে তো কি বলবো যে আমি এখানে তো আমি সেকেন্ড ক্লাস সিটিজেন না থার্ড ক্লাস সিটিজেন, আমি তো মূলধারায় আমি তো যেতে পারছি না। এই যে একটা অনিশ্চয়তা কাজ করে এটা কিন্তু আমার মনে হয় যে সাহিত্যের মূলধারায় তারা যেতে পারে না। তারা কিন্তু এটা পারে না এই জন্য তারা চেষ্টা করে হয়তো, কিন্তু দেশটাকে এমনভাবে টানে ওখান থেকে সে বেরিয়ে আসতে পারে না। দেশের মায়া, হ্যাঁ, এবং দেশের মায়া থাকবেই, দেশের মায়া থাকবেই। আমি 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 ব্যক্তিগত একটা কথা বলি, আমি যখন ওখানে আমি প্রথমে হলাম নাগরিকত্ব লাভ করলাম সিটিজেন মিলে, আমি আমার ভাইকে ফোন করলাম। আমার ভাই এখানে একটা খুব বড় কাজ করতেন, উনি ইউনিভার্সিটিতে পড়াতেন। তা আমাকে ফোন করলাম যে আমার তো আজকে আমাদের হয়ে গেল। তা সেই প্রথম যে উত্তরটা আমাকে দিয়েছিল টেলিফোনে, সে খুব মানে মন খারাপ করে উত্তর দিয়েছিল। বলে যে ভাই তুমিও চলে গেলে দেশ থেকে। তা এই যে কেন আমি জানি আমার ভাইকে অনেকেই মানে আমেরিকান এম্বাসি অনেকবার তাকে বলেছিল যে আপনি আমেরিকায় যান, আপনি করেন। ও বলছে আমি আমার দেশ ছেড়ে কোনোদিন যাব না। তো এই যে এখন যেটা হয় কি যে মানুষের নানা রকম কারণ থাকে দেশে চলে যাওয়ার, দেশ ছেড়ে যাওয়ার। কেউ রাজনৈতিক কারণে চলে যায় দেশ ছেড়ে, কেউ হয়তো আমাদের যে প্রবাসে প্রচুর লোকজন যারা যায় কাজকর্ম করতে যায়, কিন্তু আবার যারা লেখাপড়া করতে যায় যে আসে না, তারা নানান রকম কারণে আসে না, ওখানে যে থেকে যায় একটা অ্যাডভান্স দেশের যে থাকার যে সুযোগ সুবিধা সেগুলো পায়। অতএব ওগুলো ছেড়ে আসতে তো অসুবিধা হয়। আর দীর্ঘদিন থাকলে হয় কি একটা মায়া হয়ে যায়, যে কোনো জিনিস পর মায়া হয়ে যায়। তো এইভাবে একটা টানা পোড়েনের ভিতরে আমার মনে হয় যে বাংলাদেশের যে সমস্ত ওখানে লেখালেখি করছেন যারা, তারা বেশিরভাগই আমি যে কয়েকজনকে আমি জানি তারা বেশিরভাগই কিন্তু এখান থেকে গেছে, 15 বছর 20 বছর আগে তারা গেছে। এখন পরবর্তীতে যারা ওখানে জন্মেছে তারা কিন্তু সাইকোলজিক্যালি অন্যরকমভাবে তার মানুষ হবে। তাদের কিন্তু এই তাদের বাবা মার সঙ্গে জীবনের কোনো হবে না, এটা খুব স্বাভাবিক। যেমন আমি আমার নিজের ছেলেকে, আমার ছেলে তো অনেক পরে গেছে, সে যেমন দেশ ছাড়তে পারে না, কিন্তু আমার গ্র্যান্ড ডটার, সে বড় 13 বছর বয়স তার এখন, সে কিন্তু এত টান নাই তার, থাকবে না, এটা খুবই স্বাভাবিক, হ্যাঁ এটা থাকবে না তার। এমনকি ছেলে হলেও এটা হতো না, যেহেতু শি ওয়াজ বর্ন দেয়ার, ওখানে সে বড় হচ্ছে, সে ওখানকার যে কালচার সবকিছু ওখানে। অতএব আমি আশাও করি না এটা, এবং এতে আমার কোনো রিগ্রেট নাই। আমার রিগ্রেট তখনই হয় যখন আমার খারাপ লাগে যে আসলাম এখানে কিছু করতে পারছি না, বসে আছি, টেলিভিশন দেখি, বই পড়ি, একটু ঘুরে বেড়াচ্ছি, এই আর কিছু না। স্যার আমরা আমাদের আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমি জানি আপনার সাথে কথা মানে আরো বলতে চাইলে আমার মনে হয় যে আরো কয়েক ঘন্টা কথা বলা যাবে, কারণ আসলে গল্প শেষ হওয়া না কখনো। আপনাকে স্যার আমি আমার অনুষ্ঠানে আপনাকে পেয়ে অনেক ধন্য, আর আপনাকে অনেক ধন্যবাদ আজকে এখানে আমাকে সময় দেওয়ার জন্য। আপনি যদি দয়ানন্দিনী পরিবারকে আমাদের দর্শকদের উপলক্ষে কিছু বলতে চান, শেষ 2 লাইন আপনার যেটা আপনার ভালো লাগে। আমি যেটা বলতে চাই যে এই অনুষ্ঠানে যে প্রবাসের ইতিকথা, গল্প, এইসব শুনে যদি আমাদের দেশের দর্শক বা যারা বাইরে আছে, আমি যতদূর জানি যে এই অনুষ্ঠানটা বোধহয় বাইরেও প্রচারিত হবে,
তারা আর এই স্ট্রেসের বাইরে আসলে এখন লাগে না, আমাদের ইন্টারনেট এত হ্যাঁ হয়ে গেছে, সেটাই, হ্যাঁ হয়ে গেছে। তাতে আমি মনে করি যে আমাদের দেশে বাংলাদেশি যারা আছেন তারা যদি দেশের জন্য, ডেফিনেটলি তাদের মন খারাপ হবে। একটু যদি মন খারাপ হয় তাহলে আমি মনে করব যে তাহলে এই যে অনুষ্ঠানটা, এই অনুষ্ঠানে তোমাদের যে এই যে শ্রম, এটা সার্থক হবে। আমি বলছি না যে তারা খুব হাসবে খেলে এই অনুষ্ঠান দেখে, তাদের যদি মন খারাপ হয় যে না বিদেশে থাকলে পরে এই কষ্টটা আছে, দ্যাট ইজ এনাফ, আমি সেটাই মনে করি। থ্যাংক ইউ স্যার। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন প্রবাসীর ইতিকথা। আমাদের সঙ্গে ছিলেন মুস্তাফিজুর রহমান স্যার। তার গল্প শুনলাম, তার মুক্তিযুদ্ধের অভিজ্ঞতা শুনলাম, এবং তিনি এখন দেশে আছেন, হয়তো কিছুদিন পর আবার প্রবাসে ফিরে যাবেন। তার জন্য অনেক শুভকামনা, এবং আপনারা যারা আমাদেরকে দেখছিলেন আপনাদের জন্য জানাই অনেক শুভকামনা। আবার দেখা হবে নতুন কোনো অতিথির সাথে, নতুন কোনো অনুষ্ঠানে। ততক্ষণ ভালো থাকবেন, জায়ানন্দিনীর সঙ্গে থাকবেন।